ফ্রেন্ড, তোমরা যারা এবছর অর্থাৎ 2026-এ নতুন কলেজে অ্যাডমিশন নিতে চলেছ, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে গুরুত্বপূর্ণ 6টি বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের অ্যাডমিশনের আগে বা অ্যাডমিশনের ঠিক পরের মুহূর্তে জানা খুব দরকার। অর্থাৎ তোমরা বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেও এই প্রশ্নগুলোর উত্তর জানতে চেয়েছো। গুরুত্বপূর্ণ 6টি প্রশ্নের উত্তর তোমরা বুঝে নাও। প্রথমেই তোমরা জানতে চেয়েছো অটো আপগ্রেডেশন পদ্ধতি এবং তার নিয়ম। এখানে তোমাদের প্রশ্ন যে অটো আপগ্রেডেশন করলে কি আগের সিট বাতিল হয়ে যাবে এবং নতুন কলেজে নাম এলে কি আবার ভর্তির ফিস দিতে হবে? অর্থাৎ কেউ যদি অটো আপগ্রেডেশন করে তার এখন যে কলেজে নাম এসেছে সেটা কি বাতিল হয়ে যাবে এবং পরবর্তীকালে যখন নতুন কলেজে নাম আসবে তাকে কি আবার ফিস দিতে হবে? দেখো, অটো আপগ্রেডেশন অন করলে তোমার বর্তমান যে সিট তখনই কিন্তু বাতিল হয়ে যাবে না। পরবর্তী লিস্টে যদি ওপরের যে পছন্দ তোমার আছে সেই পছন্দের যদি নাম আসে, সেই যখন নাম আসবে তখন তোমার আগের সিট বাতিল হবে। এবারে তোমার অ্যাডমিশান যখন নেবে, পছন্দের কলেজে নাম এলো, তারপরে যখন অ্যাডমিশান নেবে, অ্যাডমিশান নেওয়ার সময় সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালের এখন বর্তমান নিয়ম যে আছে যে তোমার কিন্তু ফিসটা অ্যাডজাস্ট হয়ে যাবে, সেটাই বলা হয়েছে। ঠিক আছে, এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করেছো যে প্রথম লিস্টে নাম না এলে বা মেরিট লিস্টে র্যাঙ্ক অনেক পেছনে থাকলে কি করব? যে কারোর ধরো কোনো লিস্টেই নাম আসেনি, যে কটা তোমরা কলেজ প্রেফারেন্স অনুযায়ী রেখেছো, কারোর 8টা 10টা বা 2টো, যে যেমন প্রেফারেন্স অনুযায়ী রেখেছো, অনেকের প্রশ্ন কোনো লিস্টেই নাম আসেনি, এখন আমরা কি করব? তোমাদের উত্তর হচ্ছে প্রথম লিস্টে নাম না এলে হতাশ হওয়ার কিছু নেই। অনেক ছাত্রছাত্রী একাধিক কলেজের সুযোগ পেয়ে একটি মাত্র কলেজে কিন্তু ভর্তি হয়, ফলে অন্য সিটগুলো ফাঁকা থাকবে এবং তারপরে দ্বিতীয় এবং তৃতীয়বার যখন আবার লিস্ট প্রকাশিত হবে, ঠিক আছে, সেই লিস্টে আশা করা যায় তোমাদের নাম এসে যাবে। তবে তোমরা দেখবে তোমাদের সিট কত আছে, কত সিটে, তোমরা তো দেখতে পাবে একটা কলেজে, যে কলেজে তোমরা অ্যাডমিশানের জন্য আবেদন করেছো, ভর্তির জন্য আবেদন করেছো, সেই কলেজের সিট সংখ্যা কত এবং তোমার মেরিট ইন্ডেক্স অনুযায়ী তোমার র্যাঙ্কটা কত আছে এবং কতজন ফর্ম ফিল আপ করেছে, এগুলো দেখলে তোমরা বুঝে যাবে। আর আমি প্রথম লিস্ট আজকে দেখলাম, সেখানে যা বোঝা যাচ্ছে যে কেউ যদি 60% নম্বর পেয়ে যায়, 60% পর্যন্ত নম্বর পায় বা 55 থেকে 60% নম্বর পেয়ে যায়, তার কিন্তু নাম আসবে অবশ্যই। অনার্সের কথা বললাম। আর পাস কোর্সে তোমরা যারা আছো, জেনারেল এমডিসি কোর্সে ভর্তি হবে, তোমাদের কোনো চিন্তার কারণ নেই, তোমরা প্রত্যেকে কলেজে ভর্তি হতে পারবে, প্রত্যেকের নাম কিন্তু আসবে। এবারে 3 নম্বর তোমাদের প্রশ্ন বা 3 নম্বর সমস্যা হচ্ছে পেমেন্টের সমস্যা এবং রিফান্ড পলিসি কি আছে। এখানে প্রশ্ন আছে তোমাদের, পেমেন্ট করার পর টাকা কেটে নিয়েছে কিন্তু পোর্টালে আপডেট হয়নি বা ভর্তি বাতিল করলে টাকা কিভাবে ফেরত পাবো? দেখো, এর উত্তর হচ্ছে সার্ভার জ্যাম থাকার কারণে টাকা কাটার পর অনেক সময় পোর্টালে আপডেট হতে দেরি হয়। এমন হলে সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার পেমেন্ট করবে না কেউ, 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করতে হবে। ট্রানজ্যাকশান আইডি সেভ করে রাখতে হবে। ট্রানজ্যাকশান আইডি কী করবে? সেভ করে রাখবে। আর যদি ভর্তি বাতিল করতে চাও তবে ইউজিসি এবং রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করলে পুরো টাকা বা সামান্য কিছু প্রসেসিং ফিস কেটে বাকি টাকাটা কিন্তু তোমরা ফেরত পাবে। কেউ যদি অ্যাডমিশান বাতিল করতে চায়, আপগ্রেড করা আলাদা আর বাতিল করা আলাদা। বাতিল মানে তুমি ভর্তিই হবে না, তুমি টাকা পুরো ফেরত নিতে চাইছো। আর আপগ্রেডেশন মানে কি? তুমি ওই কলেজে ভর্তি হতে চাও না, অন্য কলেজে ভর্তি হতে চাইছো, সেক্ষেত্রে এখন WBCAPর নিয়ম অনুযায়ী বলা হচ্ছে যে তোমার পেমেন্ট কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, ফিসটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ধরো কোনো কলেজে তোমার কম ফিস, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড পাবে এবং কোনো কলেজে যদি আরও বেশি ফিস লাগে পরের কলেজে অ্যাডমিশান হতে, তোমাকে এক্সট্রা টাকাটা পে করতে হবে। এই হচ্ছে সিস্টেম। এবং এখানে
এই পর্যন্তই এই তথ্যগুলো এখন জানা যাচ্ছে, ঠিক আছে। এই যে ভর্তির যে ব্যাপারটা বললাম, টাকা ফেরত পাওয়া বা আপগ্রেডেশনের এই তথ্যটা পাওয়া যাচ্ছে। এখনও অফিসিয়াল নোটিশ এসে কোনো তথ্য কিন্তু সেভাবে ক্লিয়ার করা হয়নি। যে তথ্যটুকু পাওয়া যাচ্ছে সেই তথ্যটুকু তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। আমি কোনো ব্যক্তিগত তথ্য কিন্তু এখানে তুলে ধরছি না। পরবর্তীকালে বলবে স্যার আপনিই তো বলেছিলেন এটা, আমাদের হলো না, ঠিক আছে। এগুলো আমার ব্যক্তিগত তথ্য কিন্তু নয়, এগুলো যা সিস্টেম বা যে নিউজগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরা, যাতে তোমরা সচেতন হতে পারো। এবং এখানে আরও একটা বিষয় বলে রাখি, যে বিষয়টা এখন পর্যন্ত জানা যাচ্ছে, যে ধরো তোমার প্রথম লিস্টে নাম এসেছে, অর্থাৎ প্রথম লিস্টে বলতে এখন তো আর লিস্ট ব্যাপার নয়, কোনো কলেজে নাম এসেছে, সেই কলেজের নামটা নিচের দিকে আছে, তোমার পছন্দের নিচের দিকে আছে, তুমি যে কলেজে পছন্দ করছো সেই কলেজে নাম আসেনি, তাহলে কি তোমরা এখনই সিটটা বুক করে রাখবে নাকি দ্বিতীয় লিস্টের জন্য অপেক্ষা করবে? এখনও পর্যন্ত যে তথ্য বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া যাচ্ছে, যে এখনই তোমাকে ওই টেক অ্যাডমিশানে গিয়ে অ্যাডমিশানের ফিস পে করতে হবে, পে করে তোমার কিন্তু ওই যে প্রেফারেন্স লিস্ট ওটাকে আপগ্রেড করতে হবে, আপগ্রেড করার পরে তোমার তবে দ্বিতীয় লিস্ট যখন পাবলিশ হবে তখন তোমার কিন্তু নাম আসবে। আর এখন যদি অ্যাডমিশন না নাও, বলা হচ্ছে দ্বিতীয় লিস্টে তোমার নাম নাও আসতে পারে, অর্থাৎ আসবে না, এটা বলা হচ্ছে, ঠিক আছে। তবে ওই বললাম বিভিন্ন মাধ্যম থেকে তথ্যগুলো পাওয়া যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার তো এই সংক্রান্ত কোনো কিছু ক্লিয়ারভাবে বলছে না, বা আগে যেমন নির্দিষ্ট নিয়ম বলা হতো সেভাবে বলা হচ্ছে না। বিভিন্ন মাধ্যম থেকে ছোট ছোট যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে তার উপর ভিত্তি করেই আমরা ইউটিউবে বিভিন্ন টিচাররা তোমাদের সামনে বিষয়গুলো তুলে ধরছি। এবারে পরের বিষয় হচ্ছে যে ফর্মে ভুল সংশোধন বা ডকুমেন্ট ভেরিফিকেশান। দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় ছোটোখাটো ডকুমেন্ট ভেরিফিকেশান মানে কি, তুমি অ্যাডমিশনের ফিস পে করার পরে তোমার কলেজে, মানে এই মাসে নয় পরের মাসে বলতে জুলাই মাসের প্রথম দিকে, তোমরা জানো ডেটটা বলা হয়েছিল আগে, মানে জুলাই মাসের একদম প্রথম দিকে, তখন তোমাদের কি হবে, কলেজে গিয়ে তুমি যে ডকুমেন্টগুলো দিয়ে ফর্মটা ফিল আপ করেছো সেই ডকুমেন্টগুলো কলেজে চেক করা হবে যে তুমি অরিজিনাল রেজাল্ট অর্থাৎ মার্কশিট, অ্যাডমিট এসব সব অরিজিনাল ছিল কিনা চেক করা হবে। সেখানে ছোটোখাটো যদি ভুল থাকে, কিছু নামের ভুল থাকছে, বয়সের ভুল থাকছে, বাবা মায়ের নামের কিছু ভুল থাকছে, কারোর জেন্ডার ভুল আছে, সিলেক্ট করা ভুল হয়ে গেছে, এইগুলো ঠিক করে দেবে। তবে মার্কশিটে যদি ব্যাপক নম্বরের ব্যবধান থাকে, কাস্ট সার্টিফিকেট যদি তোমরা ভুলভাল দিয়ে থাকো, সেক্ষেত্রে অ্যাডমিশান কিন্তু বাতিল হতে পারে, এটা তোমাদের আমি বলে রাখলাম। এবারে মানে তারপরে কি নতুন, মানে এখানে আরেকটা বিষয় 5 নম্বর, যে একটি কলেজে ভর্তি হওয়ার পর অন্য কোনো কলেজে সুযোগ পেলে কিভাবে আগে মানে ক্যান্সেল করবে, আগের কলেজে ক্যান্সেল করবে। দেখো, সেন্ট্রালাইজ পোর্টাল একটি মানে খুবই সহজ এখানে প্রক্রিয়া। আপনার পছন্দের অন্য কলেজের নাম এলে পোর্টাল থেকে আগের ভর্তিটি বাতিল করার অপশান পাওয়া যায়। আগেরটা ক্যান্সেল করে সরাসরি নতুন কলেজের টেক অ্যাডমিশনে ক্লিক করলে ভর্তি প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়ে যাবে। এবং শেষ তোমাদের প্রশ্ন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে। দেখো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন কোনো আপডেট তো এখন নেই, অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেওয়া হবে এটা নিশ্চিত, যে আমাদের নতুন সরকারের যে মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপকে গুরুত্ব দেওয়া হবে এবং প্রত্যেক মেধাবী ছাত্রছাত্রীর পড়াশোনা যাতে আটকে না যায় সেদিকে দেখা হবে। এবং সেক্ষেত্রে তোমরা তো টাকা পাবে, আর তার জন্য আবেদন তো তোমরা করবেই, কলেজে ভর্তি হওয়ার পরে পরেই আবেদন করতে হয়। হয়তো এটা সেপ্টেম্বর মাস, আগস্ট মাসের শেষ বা সেপ্টেম্বর মাস থেকে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তখন আবেদন করবে। আবেদন করার জন্য এখন থেকে যে বিষয়গুলো তোমাদের গুছিয়ে রাখতে হবে, যে তোমরা যখন কলেজে যাবে, তখন কলেজ খুলবে, তখন ভর্তির রসিদ, তোমরা যে অ্যাডমিশন ফিস পে করছো তার একটা ভর্তির রসিদ পাবে, এবং অন্যান্য যেসব ডকুমেন্ট আছে সেগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখবে। এগুলো দিয়েই তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। এবার এই সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে